প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ ছিল সেটা করেছেন জন্য আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। এরকম একটি জঘন্যতম বর্বরতম নৃশংস ঘটনা কোনো অবজারভেশন দিয়েছেন কিনা, সমাজের কোনো দৃষ্টান্ত বলেছেন কিনা, কি বলেছেন আপনারা? ইয়েস, এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের মানে দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। এইটা আসলে আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবেন, ওখানে 18টা মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 31 হলো একমাত্র আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয়েছে ইনএলিয়েনেবল। এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এইটা হলো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই ইন অ্যাকর্ডেন্স উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না এবং রাষ্ট্র হিসাবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। এগুলো আদালত যেগুলো আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু সমাজের জন্য এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক সাজা উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ধরনের কথা বলেছেন। ইয়েস, আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশু উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে
এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। থ্যাংক ইউ। শ্রাবন্তী শুনছিলেন আইনজীবীদের যে ব্রিফিং, অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের একেবারেই বাংলাদেশে একটি নজির কিন্তু করে ফেলা হলো এই মুহূর্তে। সব থেকে অল্প সময়ে একটি ধর্ষণ এবং যে নৃশংসভাবে হত্যা, সেই হত্যার কিন্তু যে ঘটনাটি ঘটেছিল এবং এই হত্যা এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রী এবং সহযোগী ছিলেন, তিনিও লাশ গুম করতে সহযোগিতা করেছেন এবং এই যে পুরো ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করেছিলেন তার সহধর্মিণী স্ত্রী স্বপ্না। এবং এই যে পুরো ঘটনাটি, এই রামিসা হত্যা বা মামলার যে আদালতের প্রাঙ্গণে যে কার্যক্রম, পুরোটি কিন্তু আমাদের সহকর্মী লিটন তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সংবাদ সংগ্রহ করে আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি লিটনের কাছে যেতে চাবো। লিটন, আপনি কি দেখলেন আদালতে আজ রায় ঘোষণা হলো? রায় ঘোষণার পুরোটা সময় আপনি ছিলেন, কি পর্যবেক্ষণ করলেন, বিস্তারিত বলবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দেশব্যাপী আলোচিত যে রামিসা হত্যা যে মামলা, আজকে এই মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার ঠিক বেলা 11টায় রায়টি ঘোষণা করেন তিনি এবং রায় ঘোষণার শুরুতেই আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল যে এই ধরনের শিশু ধর্ষণ এবং এই ধর্ষণের পর নৃশংসভাবে হত্যাকাণ্ড, এটা শুধু পরিবারকেই ব্যথিত করে না, পুরো দেশ, পুরো সমাজ যে ব্যবস্থা তাদেরকে ব্যথিত করে। এবং এই যে ঘটনা, এই ঘটনায় যারা দোষী অর্থাৎ আসামি, অভিযুক্তকারী যে দুজন রয়েছে, তারা কোনোভাবেই অনুকম্পা পেতে পারে না। এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরেই কেবল হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনা সমাজ থেকে কমবে, যেটির আসলে কোনোভাবেই একটি দেশের জন্য, একটি সমাজের জন্য কাম্য নয়। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুর দণ্ডের রায়ের পর রামিসার বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন কিনা জানাবেন? এই যে রায় ঘোষণা, সেই রায় ঘোষণাতে কিন্তু আমরা দেখেছি রামিসার বাবা কিন্তু আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলেননি, যেহেতু দীর্ঘ সময় ধরে তিনি একটি মানসিক ট্রমার মধ্যে আসলে ছিলেন, অর্থাৎ শিশু সন্তানকে হারিয়ে। আর এই যে নৃশংস, অর্থাৎ হত্যার পরে যে নৃশংসতা বেরিয়ে আসে, যে ঘাতক সোহেল এবং তার সহধর্মিণী স্ত্রী স্বপ্না শিশু সন্তান অর্থাৎ 8 বছরের রামিসাকে যেভাবে হত্যা করে, সেই ঘটনা জানার পরে আসলে বাবা মায়ের যে অবস্থা, সেই জায়গা থেকে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার যে অবস্থা, সেটি কিন্তু আসলে তৈরি। এখানে আসলে গণমাধ্যম কর্মী যারা, তারা কিন্তু কথা বলার চেষ্টা করলেও তিনি কিন্তু আসলে কথা বলেননি, যেহেতু দীর্ঘ সময় এই আইন আদালত সব কিছু দৌড়ে। এবং শুরুতে যদি আমি বলে রাখতে চাই, তিনি কিন্তু বাংলাদেশের যে আইন আদালত যে ব্যবস্থা, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন তুলেছিলেন এবং সুষ্ঠু বিচার হবে কিনা সেটি নিয়েও কিন্তু আসলে প্রশ্ন করেছিলেন। তবে এই যে স্বল্প সময়ের মধ্যে একেবারে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু 14 দিনের ভিতরে, দুঃখিত, যে 19 কর্মদিবসের মধ্যে যেই বিচার কার্যক্রম, সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং একটা দৃষ্টান্ত কিন্তু সৃষ্টি হয়েছে। এই পুরোটা জুড়ে আদালত প্রাঙ্গণের সংবাদ সংগ্রহতে কিন্তু আমাদের সহকর্মী লিটন ছিলেন। আমরা লিটনের কাছে একটু জানতে চাইব, লিটন, আপনি শুরু থেকে আসলে ছিলেন আদালতে, সংবাদ সংগ্রহ করছিলেন রামিসার যে হত্যাকাণ্ড, সবশেষ কি আপনার বক্তব্য এবং সব কিছু মিলে বিস্তারিত একটু জানাবেন? প্রথমত, এই যে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা, এই ঘটনায় যে মামলাটি দায়ের করা হয়েছে, এই মামলাটিতে আজকে রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি মাইল ফলক এবং দৃষ্টান্ত স্থাপন হয়েছে, যেটা কিনা এত দ্রুত মাত্র 4 কার্যদিবসের মধ্যে এই ধরনের যে বিচার কাজ, সেটি আসলে দেশের ইতিহাসে কখনোই ইতিপূর্বে ঘটেনি। মাত্র 4 কার্যদিবসে প্রথম যে 1 জুন এই মামলায় যে আসামি রয়েছে 2 জন, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং এরপর একদিনে দৃষ্টান্ত, এটি একটি নতুন মাইল ফলক যে 16 জন যে সাক্ষ্য গ্রহণ, এটি দেশের ইতিহাসে কখনোই ঘটেনি। একদিনে 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর 3 জুন এই মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, সেখানে আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে নেন একরকম এবং আদালতের কাছে অনুকম্পা চেয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপরে যুক্তিতর্কের দিন রাষ্ট্রপক্ষ থেকে এই যে মামলায় যতগুলো সাক্ষী
তথ্য প্রমাণ আলামত তথ্যাদি সমস্ত বিশ্লেষণ করে যুক্তি তর্কে রাষ্ট্রপক্ষ যে এই মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন সেই বিষয়গুলো উপস্থাপন করেন এবং উপস্থাপন শেষে তিনি এই মামলায় যে দুজন প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার দুজনেরই হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড কামনা করেন এবং আজ রায় ঘোষণার মধ্য দিয়ে আদালত এই দুজনকেই কোনো অনুকম্পা পাওয়ার সুযোগ নেই, এই রায়টি একটি দৃষ্টান্তমূলক রায় এই বর্ণনা করে এই দুইজন যে অভিযুক্ত রয়েছেন অর্থাৎ প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ফাঁসির যে আদেশ সেটি দেন এবং এই ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখে মৃত্যু কার্যকর করার জন্য আদালত আদেশ প্রদান করেন। একই সঙ্গে আজকে যেহেতু এই রায়টি ঘোষণা করা হয়, এই রায় সাজাসহ পরোয়ানা এটি কারাগারে প্রেরণ করার জন্য আদালত আদেশ দেন এবং সেই অনুযায়ী আজকেই যে রায়ের তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে, সাথে এই যে সাজার পরোয়ানা সেটি চলে যাবে। যেহেতু তারা দুজনই ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন সেহেতু আজকে থেকেই তাদের যে ফাঁসির আসামিরা সাধারণত কন্ডেম সেলে, আপনি জানেন যে কন্ডেম সেলে তাদের থাকতে হয়, আজকে থেকেই তারা কিন্তু তাদেরকে একান্তে যে কন্ডেম সেল সেখানে রাখা হবে এবং এই যে রায়টি ঘোষণা করা হলো এই রায়ে যারা আমাদের একটু আমরা সামনে এগিয়ে আসবো, যেহেতু এখানে অনেক সংবাদকর্মী রয়েছেন, আমাদের ক্যামেরার ফোকাসে আসতে একটু কষ্ট হচ্ছে, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন না। লিটন, বলছিলেন আপনি রায়ের কথা, রামিসার বাবা তো এখানে উপস্থিত ছিলেন এবং তিনি প্রতিটা আদালতে যেদিনে ডাকা হয়েছে সেদিনই তিনি উপস্থিত ছিলেন, তার বাবার আসলে বক্তব্য কী? দেখুন, জি রায় শুরু হবার আধ ঘন্টা আগে রামিসার বাবা, রামিসার দুই চাচা এবং যারা অন্য পরিবারের লোকজন রয়েছেন তারা কিন্তু আদালতে ভেতরে প্রবেশ করেন এবং যখন বেলা 11টায় রায়টি পড়ে শোনাচ্ছিলেন তখন থেকে শুরু করে এই যে ঘটনার বিবরণ পুরো রায়টি যখন ব্যাখ্যা করেন বিচারক, রামিসার বাবার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং তিনি কান্না করছিলেন। পক্ষান্তরে যে দুই ঘাতক প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার যে স্ত্রী এই রায় পড়াকালে 1.5 ঘন্টার যে রায়টি আদালত পড়েছেন সেখানে কিন্তু তারা দুজনই একেবারে নিশ্চুপ ছিলেন। তবে মাঝে মাঝে আমরা দেখেছি যে প্রধান অভিযুক্ত সোহেল রানা তিনি বিড়বিড় করে কি বলবার চেষ্টা করেছেন, কি বলছিলেন, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাজে নিয়োজিত পুলিশ ছিলেন তাদের কাছে যেটি আমরা জিজ্ঞেস করি তখন তারা বলছিলেন যে সে পবিত্র কুরআন থেকে যে সূরা রয়েছে আয়াতুল কুরসি সেটি তিনি নাকি পড়বার চেষ্টা করছিলেন এবং সেটি দোয়া প্রার্থনা করছিলেন যে এইরকম একটি ন্যাক্কার জন্য নৃশংসতম ঘটনা ঘটিয়ে তিনি যেন পার পেয়ে যান, এই ধরনেরই হয়তো তিনি ওই সূরা পড়ে থাকতে পারেন। তবে আদালত থেকে বেরিয়ে রামিসার বাবা কথা বলতে চাইলেও অতিরিক্ত ভিড়ের কারণে, যেহেতু তিনি অসুস্থ হাসপাতাল থেকে এসছেন, সে কারণে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই তিনি চলে যান। একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাচ্ছিলাম যে এই রায়টি যে আপনার হচ্ছে গিয়ে কার্যকর করার কথা বলা হচ্ছে সেটি আসলে 7 কার্য দিবসের মধ্যে আসামি পক্ষ হতে যদি এই রায়ের বিরুদ্ধে আপিল করা না হয় তাহলে কিন্তু আসামিদ্বয় এই যে রায় ঘোষণা করা হয়েছে তার বিপক্ষে আর আপিল করার সুযোগ পাবে না, অথবা দণ্ড যে মওকুফের বিষয়টি রয়েছে সেটি মওকুফ করারও তারা কোনো সুযোগ পাবে না। এবং যে কারণে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই যে দুজন অভিযুক্ত প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না তাদেরকে আগামী 7 কার্য দিবসের মধ্যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে হবে। পাশাপাশি রায় ঘোষণার সময় আদালত বেশ কিছু অবজারভেশন দিয়েছেন, যে অবজারভেশনগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হয়েছে যে এই যে ঘটনা, এই রকম শিশু হত্যা এবং ধর্ষণ এটি সমাজের জন্য কখনো আমি একটা অবজারভেশনের কথা শুনে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। এই রামিসা শুধু এক রামিসা নয়, এমন রামিসার অনেক ফাইল আসলে আদালত প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে, আপনি আদালতে সংবাদ সংগ্রহ করেন, তো এই ধরনের ঘটনা যেই মামলাগুলো রয়েছে সেগুলো আসলে কোনো অগ্রগতি পাবে কিনা এই মামলার রায়ের পরে, সে বিষয়ে আসলে কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ। এই যে বিষয়টি এটি যারা আদালতের ভিতরে আজকে একেবারে ভিড়ে ঠাসা গাদাগাদি করা যে আদালত, সেই আদালতে আসলে রায়টি প্রকাশ্যে বিচারক পড়েন এবং সেখানে আইনজীবীরা উপস্থিত ছিলেন। উপস্থিত আইনজীবীরা যেটি বলছেন যে যেহেতু এই রায় দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে সেহেতু তারা আশা করছেন যে এই ধরনের শিশু সহিংসতা, শিশু ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী যে হত্যা, এই ঘটনাগুলোর মামলায় বিচার প্রক্রিয়া অগ্রগতির ক্ষেত্রে যেহেতু এটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, অন্য মামলাগুলো দ্রুত গতিতে এভাবে এগিয়ে যাবে এবং বিচার কাজ সম্পন্ন হবে এটি তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি এও তারা বলছেন যে এই রায়টি যেভাবে দ্রুত গতিতে সম্পন্ন হলো, সরকার
অন্য অন্য যে মামলাগুলো রয়েছে তার ক্ষেত্রেও এ ধরনের কোনো প্রজ্ঞাপন বা আদেশ ভবিষ্যতে জারি করবেন, যাতে করে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেন দ্রুত গতিতে বিচার প্রক্রিয়াটি শেষ হয়। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে এই সরকার কিন্তু নতুন করে আগে এই যে শিশু সহিংসতা বা শিশু ধর্ষণ, শিশু হত্যা এই মামলাগুলো ঢাকা বা অন্যান্য দেশে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে সেখানে বিচার হতো, কিন্তু এই ঘটনা ঘটার অল্প কিছুদিন আগেই এই যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সারা দেশব্যাপী কিন্তু নতুন করে শুধুমাত্র স্পেসিফিক এই যে শিশু সহিংসতা, শিশু ধর্ষণ, হত্যা এই মামলাগুলো, অর্থাৎ যারা 18 বছরের নিচে রয়েছেন তাদের এই মামলাগুলো এই আদালতেই স্পেসিফিক্যালি গিয়ে শুনানি হয় এবং বিচার শুরু হয়। যে কারণে আশা করা যাচ্ছে যে শিশু সহিংসতার ক্ষেত্রে আপনি যে কথাটি বা যে প্রশ্নটি করলেন, ভবিষ্যতে এই মামলাগুলো অত্যন্ত দ্রুত গতিতেই বিচার প্রক্রিয়া শেষ হবে। ধন্যবাদ। শুনছিলেন আমাদের সহকর্মী লিটন আসলে বিস্তারিত বলছিলেন যে রামিসা হত্যার পর থেকে আদালত এবং প্রশাসন কেন্দ্রিক যে জটিলতা এবং সব জটিলতাকে পিছনে ফেলে রামিসা হত্যা মামলার যে দ্রুত গতিতে নিষ্ক্রিয় করা যে বিষয়টি সেটি কিন্তু আসলে তিনি বলছিলেন, এবং রামিসা হত্যা মামলার এই রায় থেকে অনেকটাই কিন্তু দৃষ্টান্ত, বিশাল বড় দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা হলো। একই সাথে যে এত দ্রুত সময়ের মধ্যে এমন অপকর্মের সঙ্গে যদি কেউ কখনো যুক্ত হয় সে কিন্তু আসলে নিস্তার পাওয়ার আসলে কোনো সুযোগ নেই, যেহেতু বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, বিশেষ ব্যবস্থায় শিশু, নারী এই যেই নির্যাতন যে একটি অপরাধ চালু রয়েছে, সেই অপরাধে যারা দোষী হবেন তাদের কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই জায়গাতে বিচার কার্য শেষ করে এবং সাজা যেটি দেওয়া হবে, রায় যেটি দেওয়া হবে সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে কার্যকরের যে বিষয় সেটি কিন্তু আসলে বলা হচ্ছে। অর্থাৎ রামিসা হত্যার সঙ্গে প্রধান যে আসামি দুইজন ছিল তাদের কিন্তু ফাঁসির যে রায় সেটি কিন্তু শোনানো হয়েছে। এই ছিল আমার কাছে বর্তমানে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।